কাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা প্রতিদিন যে আপডেট দেখছি বাংলাদেশের সেই বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের দিকে এগোনোর এবং নানা ধরনের কথা হচ্ছে। সর্বশেষ যেই আমরা যদি তুরুপের তাস বলি, প্রধান উপদেষ্টা যেটি দিয়েছেন 4টি প্রশ্ন দিয়ে গণভোট এবং হবে, এবং গণভোট এবং জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে, একই দিনে হবে। যেখানে জামাত ইসলামীর চাওয়া ছিল আগে হবে, এনসিপিও কিছুটা সেই দিকেই ছিল, গণভোটটা আগে হওয়া উচিত। এনসিপি চেয়েছিল এই জুলাই সনদে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা, বিএনপি চেয়েছিল এই জুলাই সনদের যে নোট অফ ডিসেন্টগুলো রয়েছে সেগুলো মেনে চলা হবে। যেখানে আমরা দেখলাম যে এই 3 দলের কথা যদি আমরা বলি, এই 3 দলের প্রত্যেকের চাওয়ার কিছু কিছু অংশ নেওয়া হয়েছে, আবার কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে এখন আলোচনা, এবং সেই আলোচনায় আমরা আজকের যে বিষয়, সেই বিষয়টি ঠিক করেছি ভোট, গণভোট, রাজনীতিতে পলিটিক্স। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপির এবং সহমানবাধিকার সম্পাদক, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতোই শিরোনামটি দেখে আসবো দর্শক, এরপর আলোচনা শুরু করব। নির্বাচনের বিকল্প নাই, দেরি হলে সংকট সৃষ্টির আশঙ্কা বিএনপির। গণভোটের রায় প্রত্যাখ্যান করছে একটি দল, অভিযোগ এনসিপির। চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন, এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। জামায়াত এনসিপির মধুর সম্পর্ক ভাঙনে রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের। নির্বাচন শান্তিপূর্ণ হবে, নিরাপত্তা নিয়ে সংশয় নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। শঙ্কা নেই শেখ হাসিনার মামলার রায় ঘিরে। হানি ট্র্যাপে টাকা আদায় করতে না পেরে ব্যবসায়ী আশরাফুল হত্যা, বলছে র্যাব। চট্টগ্রামে 1500 টাকার জন্য খুন হয় আকাশ। এবং শিলিগুড়ি করিডোর সুরক্ষায় ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি, বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের সরকার পতন, বলছেন বিশ্লেষকরা। দর্শক, আমি আগেই বলেছিলাম যে আমাদের বিষয়টি ভোট, গণভোট, রাজনীতিতে পলিটিক্স, এটি নিয়ে আলোচনা করব। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের যদি এই বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করার থাকে, আমাদের পেজগুলোতে কমেন্ট করে যুক্ত হতে পারেন। মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের, আমি তো বললামই যে এই বিভিন্ন দলের কিছু কিছু অংশ নেওয়া, কিছু কিছু অংশ বাদ দেওয়া, এইভাবেই প্রধান উপদেষ্টা তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। ভোট, গণভোট, রাজনীতিতে পলিটিক্স। আপনি মনে করেন কিনা যে আপনার যে রাজনীতি শুরু করেছেন তার মধ্যে পলিটিক্স প্রবেশ করেছে? এবং সেই জায়গাতেই আরও একটি প্রশ্ন রাখতে চাই যে আপনাদের অন্যতম শীর্ষ নেতা তিনি বলছেন যে একটি দলের নাম বলেনি, আমি জানি না কোন দলের কথা বলছেন, আপনি নিশ্চয়ই বলবেন, যে একটি দল গণভোটের রায় প্রত্যাখ্যান করে। গণভোট তো হয়ই নেই, এক নাম্বার কথা, কিন্তু তার আগেই কেন আপনারা এইভাবে অভিযোগ করছেন এবং কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? ধন্যবাদ যারা দেখছেন, আর যে আমার সহ-আলোচক পাপিয়া আপাকে শুভেচ্ছা। দেখেন, আপনার আজকের আলোচনার বিষয়টি গণভোট, রাজনীতিতে পলিটিক্স। তো রাজনীতিতে তো আসলে পলিটিক্স আছেই, এবং পুরোটা সময় জুড়েই আমি যদি বলি যে এই গণভোট বলেন এবং ঐকমত্য কমিশন থেকে শুরু করেই আসলে আমরা রাজনীতির মধ্যে পলিটিক্স দেখছি। এবং আমি যদি বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু, আমরা যে বলছি অরাজনৈতিক সরকার, কিন্তু সেও কিন্তু একটা পলিটিক্স করছে। সেটা কি পলিটিক্স করছে? তারা যে পলিটিক্স করছে সেটা হচ্ছে সকল দলকে এক ধরনের খুশি করার একটা তরিকা তারা বের করেছে।
যে কাউকে মানে অখুশি এমন রাখবে না, আপনারা রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে আর অন্তর্বর্তী সরকার পলিটিক্স করছে। জি, আমাদের যা রাজনীতি, আমাদের তো এটা কাজই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে খুশি রাখার এক ধরনের পলিটিক্স করছে। সেটা করতে গিয়ে যেটা হয়েছে যে কেউ অখুশি হচ্ছে আর কেউ খুশি হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ম্যান্ডেট, বিচার সংস্কার এবং একটা সুন্দর নির্বাচনের কথা, এটা আমরা প্রথম থেকে বলে আসছি, সেইখানে কিন্তু আসলে এক ধরনের ছেদ পড়েছে এই তার পলিটিক্স করতে গিয়ে। সেটা হলো যে দেখেন, এই যে যেই বিষয়টি নিয়ে গণভোটে যাবে, যেই 4টি বিষয়ে সরকারের পক্ষ থেকে তারা বলেছে, একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে কোনো একটি রাজনৈতিক দলকে একটু সুবিধা দেবার প্রচেষ্টা তাদের মধ্যে কিন্তু ছিল। সবার মন রক্ষা করে চলার যেহেতু এক ধরনের মন্ত্র নিয়ে তারা চলছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আপনি যদি দেখেন যে অনেক অস্পষ্টতা আছে, সেটা তো আমাদের পক্ষ থেকে আমরা বলেছি। এবং যদি নাম্বার একদম 4 নাম্বারে যদি দেখেন যে বলা আছে যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য যেগুলো সংস্কার প্রস্তাব আছে সেগুলো পরবর্তী সরকার সংসদে গিয়ে সিদ্ধান্ত নেবে। জি, তো সেই জায়গা থেকে আমরা যখন বাধ্য থাকবে, এবং দেখেন এখানে যখন একটা ব্যাপার না, তারা কিন্তু বলছে দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে তারা বাস্তবায়ন করবে। একদম শেষটা যদি বলি, তাহলে দেখেন আমরা বলছিলাম যে দলীয় প্রধান এবং যিনি সংসদ নেতা এক হতে পারবে না, সুতরাং সেই জায়গাতে কিন্তু সেটা কিন্তু বাদ পড়ে গেল, সেটা কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল। তো সেই জায়গা থেকে যে নোট অফ ডিসেন্ট যেগুলো তাদের ছিল, সেগুলোর মধ্যে এক ধরনের যাচাই বাছাই করে যেটি আসলে তারা মানবেই না, সেগুলোতে হয়তো একটু ছাড় দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। আমি একটু জানতে চাই, আমার প্রশ্ন যে আপনারা কতটুকু খুশি হলেন, আর আপনারা কি মনে করেন বিএনপিকে কতটুকু খুশি করেছে, জামাতকে কতটুকু খুশি করলেন, এটি যদি একটু পরিষ্কার করেন তাহলে বুঝতে পারতাম। জি, দেখেন আমরা কতটুকু খুশি হলাম, আমাদের মেইন বিষয় ছিল আপনাদেরকেও তো খুশি করেছে, সবাইকে খুশি করবার একটা প্রচেষ্টা আছে এই সরকারের। তো দেখেন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা এই সংস্কারের পক্ষে, আমি যদি বলি যে ঐকমত্য কমিশনে এই যে 84টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, এইখানে সবচেয়ে বেশি যেই রাজনৈতিক দলটি নেগোশিয়েট করেছে এবং বিতর্কের মাধ্যমে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেই জিনিসগুলো আসলেই রাষ্ট্রের জন্য প্রয়োজন, সেটাতে সবচেয়ে বেশি যে নেগোশিয়েট করেছে সেই দলটির নাম এনসিপি। এবং আমরা অনেক কিছু করতেও পারিনি, এটাও একদম বাস্তবতা। অনেক জায়গাতে আমরা নেগোশিয়েট করে আমরা বিতর্কে ঠিকটা আনতে পারিনি, বা যেটি আসলে প্রস্তাবের পক্ষের যুক্তি দিয়েও আমরা আনতে পারিনি। এটা বড় দলের একটা এখানে পেশি শক্তি আমরা দেখেছি মাঠে, কিন্তু আমরা ঐকমত্য কমিশনেও পেশি শক্তি দেখেছি এবং ক্ষমতার জোর দেখেছি। আমি যদি বলি এটাই তো ওপেন সিক্রেট, এটি বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা আসলে এই যে পরবর্তী যে ক্ষমতায় আসবেন সেটা তো তারা মানসিকভাবে এটি তারা মেনে নিয়েছেন। তো সুতরাং সেইখানে সরকার চালাতে গেলে যেই বিষয়গুলোতে তাদের অসুবিধা হবে সেইগুলোতে তারা মানতে নারাজ। তো সেই জায়গা থেকে দেখেন এই যে উচ্চ কক্ষে পিআরের কথা বলা হয়েছে, সেই বিষয়টি তারা মানতে নারাজ ছিল, এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলো তারা মানে এগুলো স্বতন্ত্র যাতে না হয় এবং নির্বাহী ক্ষমতা যাতে প্রয়োগ করা যায়, এই ব্যাপারগুলোতে তাদের সব জায়গাতেই নোট অফ ডিসেন্ট ছিল, যাতে তাদের ক্ষমতা না কমে। এই ক্ষেত্রে দেখেন কিছু অস্পষ্টতা এখনও কিন্তু এই জুলাই সনদের মধ্যেও আছে। সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কিন্তু আমাদের একটা দাবি ছিল, যেটা হচ্ছে দুদক এবং মানবাধিকার কমিশন, এই দুটোকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত করা, কিন্তু সেটি কিন্তু যুক্ত এখনো করা হয়নি। সুতরাং এই সাংবিধানিক প্রতিষ্ঠান তাহলে কোন সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলো সহ নাকি সেগুলো ছাড়া? নির্বাচন কমিশন এবং এর পরে লেখা আছে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, অডিটর জেনারেল আছে, পিএসসি আছে। তো সুতরাং এই জায়গাগুলোতে একটু অস্পষ্টতা আছে, যেটা কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে সেটি পুরোপুরি আমরা সন্তুষ্ট হতে পারিনি। আবার দেখেন এখানে একটা বিষয় আছে যে উচ্চকক্ষের যে উচ্চকক্ষে আমরা বলেছিলাম প্রথমে 1/3, এখন উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা যদি আসলে সংবিধান পরিবর্তন করতে পারে, এটা এরকম যদি হয় যেটা শুধুমাত্র জুলাই সনদের ক্ষেত্রে, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এখানে যেভাবে বলা হয়েছে যে সংবিধান সংশোধন করতে গেলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন লাগবে, এটা আমরা বলছিলাম যে আসলে এটা যদি শুধুমাত্র জুলাই সনদের ক্ষেত্রে যে কয়টা সাংবিধানিক মানে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটার ক্ষেত্রে হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমরা বলছিলাম যে অ্যাজ এ হোল এটা হতে পারে না, এটা 1/3 রাখা উচিত। তো কারণ এখানে 151 দিয়ে কিন্তু আসলে এই জোট সহ সব কিছু মিলাই কিন্তু এইটা পূরণ করা সম্ভব, এবং এই সংবিধানের যে সংকটটা আমরা দেখেছি, সাংবিধানিক স্বৈরতন্ত্র, সেটা আবার কায়েম করা সম্ভব। সুতরাং এই জায়গাতে আমাদের আপত্তি আছে। এবং আরও একটি বিষয় দেখেন, এই যে পরবর্তী সংসদের
জন্য রেখে দেওয়া যেই বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, দেখেন এইখানে আসলে আমার মনে হয় এই ভাগাভাগির দরকার ছিল না। মানে এনসিপিকে খুশি করা বা বিএনপিকে খুশি করা বা জামাতকে খুশি করা, যেমন জামাত তো একটি ভিন্ন এজেন্ডা নিয়ে তারা মাঠে ছিল বেশ অনেক দিন, যে নিম্নকক্ষে পিয়ার, সেটা কিন্তু কোনো এজেন্ডার মধ্যেই ছিল না। সুতরাং এই যে মনোরঞ্জনের যে পলিটিক্স অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছিল, এটির কোনো প্রয়োজন ছিল না। বরং আমার মনে হয় ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো করেছিল সরকারের কাছে, সেটি আমরা বলেছিলাম যে 1 নাম্বার যেটি ছিল প্রথমটি, সেটি অনেক ক্ষেত্রে আমাদের কাছে বাস্তবিক মনে হয়েছে। কারণ যখন এটি গণভোটে যাবে তখন তো এটি আসলে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে এবং এরপরেই তো সেটা আসলে নির্বাচনের ক্ষেত্রে যাবে। আসিফা আশরাফি পাপিয়ার কাছে আসতে চাই। মনিরা শারমিন একটা সুন্দর শব্দ বলল, সরকারও ইদানিং রাজনৈতিক দলকে মনোরঞ্জন করছে। আপনাদেরকে বা আপনি যে দলের ছিলেন সেই দলকে কিভাবে মনোরঞ্জন করলো? এই সরকার হচ্ছে একটা এজেন্ডা বাস্তবায়নের সরকার, এবং এজেন্ডা বাস্তবায়ন সংস্কারের নাম করে সংস্কার একটা কমিটি গঠন করে, সেটা করে তাদের যে এজেন্ডাগুলো ওখানে আলাপ আলোচনা করছে, কোনোটা একমত, কোনোটা দ্বিমত, কোনোটায় ঐক্যমত, কোনোটায় হচ্ছে নোট অফ ডিসেন্ট, এরকম একটা পরিস্থিতি। এটা ঐক্যমত কমিশন না বললে এজেন্ডা বাস্তবায়ন কমিশন যদি বলা হতো তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট নাম হতো। জুলাই সনদ যেদিন হচ্ছে মানিক মেহফিনের সামনে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর নেওয়া হয়, বিএনপি বলছে যে স্বাক্ষরে যেই বিষয়গুলো দেখে আমরা স্বাক্ষর দিছি, প্রিন্ট হওয়ার সময় সেই অনেক বিষয় কর্তন করা হয়েছে। আবার স্বাক্ষর করার আগে অনেক কিছু দেখছিলাম, সেটা নাই। স্পেসিফিক কিছু কিছু বিষয় ওনারা তুলছে পর্যন্ত সাংবাদিক সম্মেলন। তাহলে এইটা করা হলো কি চিটিং করা হলো? এই সরকার এত জনসমর্থন নিয়ে গঠিত হওয়ার পর এদের মন এত দুর্বল কেন হবে যে একে খুশি করতে হবে, ওকে খুশি করতে হবে, একে খুশি না। আসলে এরা চায় বিভেদটা পাকাপোক্ত করতে, আপনারা যেটা চেয়েছিলেন যে একই দিনে দুটি ভোট, পথটা আমন্ত্রণ জানাতে। সরকার তো একই দিনে দুটি ভোট দিয়েছে, গণভোট এবং ঠিক আছে, একই দিনে দুটো ভোট দিল, আবার আমার নোট অফ ডিসেন্টের গুলো কি করলো? শুধু তো একটা ব্যাপার না, এই সরকারের বেশ কয়েকটা বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, যেটা আমি প্রেস কনফারেন্স এবং সংবাদপত্রে পড়েছি। তাহলে এখন গণভোট একই দিনে দিল, নোট অফ ডিসেন্টের বিষয়টা কি হলো? তাহলে এটা তো প্রশ্নের উত্তর দিতে হবে যে সেটা কি হলো। তাহলে ঐক্যমত কমিশনে আলোচনার টেবিলে সকল দল বসার পর পিয়ারের দাবিতে রীতিমতো জামাত ইসলাম কর্মসূচি দিয়ে গোটা বাংলাদেশে মাঠে ঘাটে একটা মিছিল কিন্তু করে নিল। আর এটা না হলে ভোট হবে না, ওটা না হলে ভোট হবে না, মানে সমস্ত উপলক্ষ হচ্ছে ভোট না হওয়া, মানে ভোট এটা না হলে হবে না, ওটা না হলে হবে না। তাহলে ভোটটাকে এটা করছে কি তীরবিদ্ধ করছে, বিতর্কিত করার চেষ্টা করছে, এবং ভোটটাকে ইলেকশনটাকে আবার বলছে যে না হওয়ার সম্ভাবনা আছে, 30 সাল পর্যন্ত দরকার ভোট হবে। তো 30 সাল পর্যন্ত ভোট হলে আজহার সাহেবের ফাঁসির থেকে খালাস পেল 25 সালে কিভাবে? 30 সালে যদি ইলেকশন হয়, স্বৈরাচার পতন হয়েছে, মুক্ত হয়েছে জন্য তো আজহার সাহেবের ফাঁসির এর থেকে রিভিউ করে খালাস পেল। তাহলে 30 সাল পর্যন্ত তুমি গেলে তো 30 সাল পর্যন্ত আবার সবাইকে জেলেই থাকতে হবে আমাদের, আবার পুনঃস্থাপিত করতে হবে হাসিনাকে নিয়ে এসে। 30 সালে যদি আমি মানি, আমি 30 সাল মানি না জন্যই তো আমি সমাধান চাচ্ছি। আমি 30 সাল মানি না জন্যই তো আমি স্বৈরাচার হতে না পারে সেই রক্ষা কবচটা সুন্দর করে করতে চাচ্ছি। আমি স্বৈরাচার হতে চাই না জন্যই তো আমার আলোচনার টেবিলে বসা, ঐক্যমতে পৌঁছানো। পাপিয়া, আমরা যেটি মনিরা শারমিন বলল, আমরাও দেখলাম যে ঐক্যমত্য কমিশন কিন্তু আপনাদের দল বিএনপির যা যা বলেছে সেই জায়গাতে অনেক বেশি এগিয়েছিল, এবং জুলাই সনদ স্বাক্ষর থেকে কিন্তু এনসিপি বিরত ছিল, এবং আপনারা স্বাক্ষর করলেন। তো হঠাৎ করে আপনাদের সাথে সরকারের, আমরা যেটি দেখলাম যে অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে যখন বৈঠক করে আসলেন প্রধান উপদেষ্টা, তারপর থেকেই বেশ সুবাতাস বইছিল বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। তো হঠাৎ কি হলো, মানে কোথায় মনোমালিন্য হলো? ব্যাপার না, অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে লন্ডনে যে সাক্ষাৎকারটা, এটা অন্যান্য দল অবিশ্বাসের চোখে দেখে যে ওখানে এমন কিছু গোপন আতাত হয়েছে যেটা বাস্তবায়ন উনি করবে। এখন বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে বিএনপির সাথে বসতেছে, এনসিপির সাথে বসতেছে, জামাত ইসলামের সাথে বসতেছে, অন্যান্য সংগঠনের সঙ্গে বসছে। এখন লন্ডনে গেছে, একটা সাক্ষাৎকার সৌজন্যমূলক হয়েছে। তো সৌজন্যমূলক সাক্ষাৎকার হওয়ার পর যেটা ছিল সেটা নাই, আবার যেটা ছিল না সেটা সংযোজন হলো। তাহলে এটা কি ওই লন্ডনে যে আলোচনার অংশ, যারা সমালোচনা করে তারা কি বলবে যে এটা আলোচনার অংশ? এই যে সবাইকে খুশি করার যে ব্যাপারটা,
এটা সবার ভিতরে একটা অবিশ্বাস ঢুকায় দেওয়া, সবার ভিতরে একটা সংঘাত ঢুকায় দেওয়া, এবং রাজনৈতিক দলগুলো যত তর্ক বিতর্ক করবে, নিজেদের ভিতর কাদা ছোড়াছুড়ি করবে, অন্তর্বর্তীকালীন সরকার তত বেশি লাভবান হবে, তত বেশি ক্ষমতায় তারা থাকবে, এবং তারা ওখানে দেখে অনেক মজা পাবে। এবং রাজনৈতিক দলগুলোর যে সংঘাত তারা পছন্দ করে না, তারা স্বৈরাচার, তারা চলতে জানে না, এই যে একটা পরস্পর বিরোধী বক্তব্য এই 50 বছর থেকে শুনে আসতেছি, এইটা বাস্তবায়ন ওনারা আরেকবার করার জন্য, অবলোকন করার জন্য, এবং একটা অপ্রয়োজনীয় সিচুয়েশন তৈরি করার জন্য এই ঐক্যমত কমিশনের নাম করে এজেন্ডা বাস্তবায়ন একটা কমিশন দিয়ে এই ঘটনাগুলো ঘটালো। এবং আলী রিয়াদ সাহেব উনি আবার এসে উনারই কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। তা আমি বুঝলাম না যে আলী রিয়াদ সাহেব একটা বাহিরের বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, এই জন্য আমাদের এই যে স্বাধীন মালিক সাহেবকে এই দায়িত্ব দিচ্ছিল, উনি তো ভাবচক্কর বুঝে যে এর ভিতর ঢোকা যাবে না, কারণ ওনারা আইনের মানুষ, নিয়মের মানুষ, সংবিধান সম্মতভাবে চলার চিন্তা করে, কি একটা বুদ্ধি পরামর্শ দেওয়ার চিন্তা করে, আর ইনারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। স্বাভাবিক কারণেই কিন্তু ইনাদের সাথে বাংলাদেশের লোক জুটেনি ভাগ্যে, কিন্তু সব দেখেন বাইরে বহিরাগত। আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, সেই জায়গা থেকে আমি একটি প্রশ্নই করি যে ধরে নিলাম যে বিএনপি আগামীতে নির্বাচন পরে সরকার গঠনের সুযোগ পেল, সেক্ষেত্রে আপনারা যা জুলাই সনদে লেখা ছিল সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবেন কিনা? আচ্ছা, এটা এখন ধরে নিলেন আপনি বিএনপি ক্ষমতায় আসলো, বাস্তবায়ন করবেন কিনা? তো বিএনপি ক্ষমতায় যদি জনগণ বসায়, জনগণ যদি ক্ষমতায় বসায়, তারপরেই বোঝা যাবে যে কি বাস্তবায়ন করবে, কি বাস্তবায়ন করবে না। যেই পার্লামেন্টের এমপি আমি না, সেখানে আমি তো আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবো না যে বাস্তবায়ন হবে। যারা এমপি হবে তাদের মোটিভ, তাদের পরিচালনা এবং তাদেরকে নেতৃত্ব দিয়ে কতটুকু বাস্তবায়ন করাবে না, এটা আমার পক্ষে বলা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব না বলা, মানে আগাম ভবিষ্যৎ বেড়ে আমি করতে পারবো না। আর নির্বাচনে জামাতও বলছে আমরা নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, ঠিক আছে। বিএনপি এখন একবারে বলেনি যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, বিএনপিকে বলছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্নটা কেউ বলছে সফল হবে, কেউ বলছে ব্যর্থ হবে। আসলে রাষ্ট্রীয় আদৌ নির্বাচন কি পদ্ধতিতে হবে, এবং নির্বাচন নিয়ে তো আমি এখন সংশয় পোষণ করছি। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একটা প্রসঙ্গক্রমে আলোচনা হয়ে গেল যে প্রশাসনের লোকদেরকে ভাগ বাটোয়ারার হিসাব দেয়, ওটা বিএনপি, ওটা আওয়ামী লীগ, ওটা জামাত, এরকম কথাবার্তা। দেখেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি 5ই আগস্টের পর যাকে পাঠিয়েছেন সেই ইসলামী ছাত্র শিবিরের নেতা, তাকে পাঠালো, তাকে সরাতে 1.5 বছর লাগলো এবং তাকে জয়েন্ট সেক্রেটারি প্রমোশন দিয়ে পাঠালো। সে ওখানে অফিসের চেয়ারে বসে জামাতে ইসলামের সকল প্রকার কর্মকাণ্ড ও কার্যক্রমের সাথে সে জড়িত। তারপরে 15 দিন না 10 দিন আগে পত্রিকায় দেখলাম যে শেখ হাসিনা ওয়াজেদের প্রধানমন্ত্রী ছিলেন, তার কার্যালয়ের একজন অফিসারকে চাঁপাইনবাবগঞ্জে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, ডিসি নিয়োগ দেওয়া হয়েছে, হলো 10 দিনও হলো না, ওই ভদ্রলোককে ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো। ট্রান্সফার করে কাকে দেওয়া হলো? সোশ্যাল ইসলামিক যে ব্যাংক আছে, যেটা সোশ্যাল ইসলামিক ব্যাংকের কর্মকর্তা। দেখেন ইবনে সিনা, সোশ্যাল ইসলামিক ব্যাংক, এগুলো জামাত ইসলামের প্রতিষ্ঠান। আলফালা প্রিন্টিং প্রেস, এখানে জামাত ইসলাম ছাড়া অন্য কাউকে কিন্তু চাকরি দেওয়া হয় না। তারপরে উনি বিসিএস দিয়ে জয়েন করলেন, জয়েন করার পরে হচ্ছে ওনাকে অ্যাডমিন ক্যাডারে উন্নীত করা হলো, করে হচ্ছে তাকে চাঁপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে সম্ভবত কালকের ভিতরে তাকে পাঠানো, জয়েন করার একটা ব্যাপার আসলো। এখন আমার কথা হচ্ছে আওয়ামী লীগ বলে যাকে পত্রিকায় দিল যে শেখ হাসিনার কার্যালয়ের খুব কর্মকর্তা ছিলেন, তাহলে এখন জামাত ইসলামের সমর্থক নেতাকে জেলা প্রশাসক করালে এটা পত্রিকা শিরোনাম কেন হবে না? এটা হতে হবে। তাহলে ওইটা করানো হলো এই ভদ্রলোকে প্রমোশন দেওয়ানোর জন্য, জামাত ইসলাম এই ডিসিকে প্রমোশন দেওয়ার জন্য। এবং আমার তো মনে হয় যে সংস্থাপন মন্ত্রণালয়, ক্যাবিনেট সচিব, মুখ্য সচিব যারা আছেন, এই জামাতে ইসলামের একবারে ব্যাংকের, একবারে সোশ্যাল ইসলামিক ব্যাংকের সাবেক কর্মকর্তা, জামাত ছাড়া অন্য কিছু হতে পারে না। আমি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে এসে নিশ্চয়ই এই নিয়ে আরও আলোচনা করব প্রশাসন নিয়ে। তবে মনিরা শারমিনের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, যেটি হলো যে আসিফ আশরাফি পাপিয়া এখন বলেছেন যে তিনি বলতে পারছেন না যে আসলে বাস্তবায়ন হবে কিনা। এটা নিয়ে আপনার দলের অবস্থান কি? ছোট্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন।
ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। মনিরা শারমিন, আপনাকে জানতে চেয়েছিলাম যে আপনার দলের অন্যতম শীর্ষ নেতা আখতার হোসেন বলেছেন যে গণভোটের রায় প্রত্যাখ্যান করছে একটি দল, সেই দলটি আপনি তো বললেনই বিএনপি গণভোটই তো হয়নি, প্রত্যাখ্যান করার প্রশ্ন আসলো কোত্থেকে, এক। আর 2 নম্বর, আসিফ আশরাফি পাপিয়ান নিজেও বলেছেন যে নির্বাচন যেহেতু এখনও হয়নি আর সেই সংসদের এমপি তিনি না, তখন কিভাবে কি হবে, কি বাস্তবায়ন হবে সেইটা তিনি বলতে পারছেন না। জি, দেখেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করার ব্যাপারটি হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে এই মাঝখানে গণভোটের হ্যাঁ বা না এই বিষয়টি সামনে এসেছিল এবং এক রাতে আমরা দেখলাম যে বিএনপি সহ তার মানে ছাত্রদল থেকে শুরু করে সবাই নায়ের পক্ষে চলে গেল। এখন কি না, মানে সবাই তো প্রোফাইল পিকচার চেঞ্জ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে না বলে বসলো, কি না সেটা হচ্ছে দেখা গেল পরে আসলে তারা নানানভাবে নানান যুক্তি দিয়ে বলার চেষ্টা করছিলেন। সুতরাং এবং আজকেও যদি দেখেন, আজকে জয়নাল আবেদিন ফারুক উনি উনার বক্তব্যে উনি বলছেন যে দলীয় নেতাদের না ভোট দেওয়ার নির্দেশনা দিচ্ছেন উনি। এবং রুহুল কবির রিজভী উনিও আজকে এক জায়গায় বলছেন যে পিআর বা গণভোট নয়, অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে বড় বড় সনদ, মানুষের পেটে খাবার না থাকলে কিসের সনদ। তো এবং এটির সাথে আমি আরও একটি মন্তব্য যুক্ত করতে চাই, যে আলু চাষের যে মন্তব্যটি, যে আলু চাষের মানে ভাগ্যের সাথে জুলাই সনদকে মেলানো বা গণভোটকে মেলানো। তো এই বিষয়গুলো, এই মন্তব্যগুলো থেকে আসলে যেটা বোঝা যায় যে গণভোট বা জুলাই সনদকে এক ধরনের গুরুত্বহীন করে তোলা বা এটি আসলে কি। এবং দেখেন, আমাদের রাজনীতিবিদদের কিন্তু একটা বড় টেকনিক আছে। আমরা গত 53 বছরে যেটা দেখেছি যে রাজনৈতিক দলের নেতারা তারা কখনোই চান না যে সাধারণ মানুষ রাজনীতিটা বুঝুক, সাধারণ মানুষ জুলাই সনদ বুঝুক, সাধারণ মানুষ সংস্কার বুঝুক। এটা আমরা চাই না। এটা আমরা কেন চাই না জানেন? কারণ সে যদি বুঝে যায় তাহলে সে সেটা ক্লেম করবে, সে তার অধিকার ক্লেম করবে, সে বলবে যে হ্যাঁ এটা আমার জন্য ভালো। এবং রাজনীতিবিদদের আপনি কখনো দেখবেন না যে আপনি এই খবর বাংলাদেশে কখনো আপনার এরকম আপনি পাবেন না যে একজন সাধারণ মানুষ তার যেটা হকের জিনিস, তার যেটা পাওয়ার কথা, ধরেন একটা সুবিধা তার পাওয়ার কথা সে পায়নি, এই জন্য সে একজন মেম্বারকে পুলিশে দিয়েছে, এটা পাবেন না। কারণ সে তার অধিকারটাই জানে না, সে তার অধিকারটা কি সেটা জানে না এবং এটার জন্য সে কাউকে অ্যাকিউজ করতে পারে না। এবং সে শুধুমাত্র ওই একজন ভোটার, ঠিক না, মানে একজন মার্কা দেখে সে শুধু ভোট দিবে এবং ভোট ব্যাংক হিসেবে সাধারণ মানুষ 17 বছর ধরে জাতি বসে আছে যে ভোটাধিকার চলে গেছে কিন্তু সে তার অধিকারটা পায়নি। এবং দেখেন, এই ক্ষেত্রে আমি বলি রাজনীতিবিদদের যদি এইরকম মন্তব্য আমরা পাই যে জুলাই সনদ আসলে কিছু না বা গণভোটের ক্ষেত্রে না ভোট দিবেন, এবং এই ক্ষেত্রে আমি বলতে চাই যে যারাই আসলে এই ক্যাম্পেইনগুলো করছেন যে গণভোটে না, এবং এটা যদি বিএনপির ক্ষেত্রে যদি বিএনপি নিজে বলে যে গণভোটে না ভোট দিতে জনগণকে, এটি আমি বলবো যে 2টা না হবে। এটা তাদের জন্য কিন্তু ওই একই ভোটের দিন 2টা নায়ের মধ্যে তারা পড়বে। একটা যদি সে গণভোটে নায়ের প্রচারণা করে সেই নায়ের মধ্যে তারা নিজেরাও পড়বে, কারণ সরকারের না, এটাও কিন্তু তাদের বুঝতে হবে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গেছে, তারা বোঝে কিন্তু জুলাই সনদটা কি, তারা বোঝে কিন্তু যে সংস্কার কি। কারণ আমরা যখন সাধারণ মানুষের কাছে গেছি, আমরা উঠানে রাজনীতি নামে একটা কর্মসূচি নিয়ে গেছি, উঠানে নতুন সংবিধান নিয়ে গেছি, যে আসলে মানুষের যে নিজের অধিকার, সেই অধিকারকে তাদের বুঝে নিতে হবে। এই জায়গায় কিন্তু মানুষ এবার যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দিবে। সুতরাং এখানে শুধুমাত্র মার্কার রাজনীতি কিন্তু এবার হবে না। দেখেন, এবার কিন্তু এই যে আমরা এতদিন দেখেছি যে ধানের শীষ বা অন্যান্য যে জোটের যে মার্কাগুলো, সেগুলো কিন্তু ধানের শীষে বিলীন হয়ে যেত বা বড় দলের মার্কায় বিলীন হয়ে যেত। এবার কিন্তু সেটা না, প্রত্যেকেই কিন্তু নিজের মার্কাটা নিয়ে প্রচারণা করছে এবং নিজেদের চেনানোর চেষ্টা করছে। সুতরাং রাজনীতি কিন্তু একটা পরিবর্তন অলরেডি চলে এসছে। সুতরাং এই জায়গায় গণভোটের রায়কে যদি আগে থেকে কেউ ডিকটেট করে দিতে চায়, সেটা কিন্তু এখন আর সম্ভব না। যারা আসলে এই কাজটি করবে তাদেরই কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং এই জায়গায় কিন্তু জনগণের একটা আস্থাহীনতা আছে যে পরবর্তী সংসদে তারা আসলেই জুলাই সনদটা বাস্তবায়ন করবে। আমি একটু প্রশ্ন করি, গণভোটের ব্যাপারে আমি যদি ভোটার হই তাহলে আমার তো সেখানে না বলার অধিকার আছে, অবশ্যই হ্যাঁ বলারও অধিকার আছে। সেক্ষেত্রে মানে এখানেই নায়ের জায়গাটা আসছে কেন? মানে কেন মনে হচ্ছে যে বিএনপি নায়ের কথা বলছে? তারা অলরেডি প্রচারণা করে। মানে এতে বিএনপি কোনো পলিটিক্যাল, নিশ্চয়ই কোনো পলিটিক্যাল বেনিফিট আছে, সেটা আপনারা কিভাবে? ওই যে বিএনপি তো আসলে দেখেন জুলাই সনদের ক্ষেত্রে তাদের যে নোট অফ ডিসেন্ট বলেন বা যে জায়গায় তাদের আসলে মেইনলি তারা চায় যে এই
একটা গণ অভ্যুত্থান যে বাংলাদেশে হয়েছে এটা বাংলাদেশের সাধারণ অনেক মানুষ বুঝলেও বড় দল হিসেবে বিএনপি সেটা বুঝতে পারছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং এটা শুধুমাত্র ক্ষমতার পালাবদল হিসেবে যদি তারা দেখে তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। এবং দেখেন তাদের দলীয়ভাবে তারা আসলে কি পরিবর্তন হয়েছে, তাদের দলের মধ্যেই কি পরিবর্তন এসছে, এটাও একটা বড় ব্যাপার। এই পরিবর্তনের মধ্যে দিয়েই তো আমরা যাচ্ছি, আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাচ্ছি, আমরা রাজনৈতিক দলের সংস্কার চাচ্ছি। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এই সংস্কারের মধ্যে দিয়ে তাদের যেতে হবে। কিন্তু আপনি সবসময় দেখবেন এক ধরনের সংস্কার বিরোধী এক ধরনের অবস্থান কিন্তু বিএনপি নিয়ে নিয়েছে এবং সেইটা কিন্তু সাধারণ মানুষের বিএনপি বলছে যে তাদেরকে ইন্টেনশনালি সংস্কার বিরোধী করে প্রচার করা হচ্ছে। না দেখেন, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার না, যে যখন একটি দলের একদম সর্বোচ্চ নেতা তিনি যখন বলেন আলু চাষির ভাগ্যের সাথে গণভোটটাকে মিলান, তাহলে খুবই অদ্ভুত কথা হয়ে যায় না? যে গণভোট কিন্তু, এবং সবচেয়ে মজার ব্যাপার মেজর জিয়া তিনি একজন সামরিক শাসক থেকে নিজেকে জননেতা হিসেবে বৈধতা দানের ক্ষেত্রে এই গণভোটটা গুরুত্বপূর্ণ। এবং আপনি দেখবেন উনি কিন্তু এটা করেছেন, উনিই এটা শুরু করেছেন এবং উনিই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, এটা আমরা মানি। এবং আপনি মজার ব্যাপার হচ্ছে আমরা যখন এলাকায় যাই, সাধারণ মানুষের সাথে কথা বলি, আমরা কিন্তু যখন বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের যখন জিজ্ঞেস করি যে গণভোট, তারা অনেকেই বোঝে না, কিন্তু তাদের যখন জিজ্ঞেস করি আপনারা কি হ্যাঁ না ভোট দিচ্ছেন, জিয়ার আমলে কি হ্যাঁ না ভোট দিচ্ছেন, তারা কিন্তু বোঝে। তারা এটাও বোঝে যে এরশাদের আমলে হ্যাঁ না ভোট দিচ্ছেন, তারা কিন্তু বোঝে। সুতরাং এই জায়গাটা এমন না যে গণভোট মানুষ বুঝবে না, গণভোটের বিপক্ষে প্রচারণা করলেই যে মানুষের সাথে কনভিন্স হয়ে যাবে ব্যাপারটা তাও না। পাপিয়া যেটি বলছিলেন সেটি নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, মানে মন্তব্য আছে কিনা? যে না হলে আমরা আসিফ আশরাফি পাপিয়ার কাছে যাব। উনি বলেছিলেন যে সংসদের এখনো যেহেতু সংসদ গঠন হয় নাই, সেক্ষেত্রে বাস্তবায়ন হবে কিনা জুলাই সনদ যেভাবে প্রধান উপদেষ্টা বলে গেছেন সে নিয়ে এখনো কিছু বলতে পারছেন না। না, এটাই আমি বলছিলাম যে দেখেন যখন এই ধরনের মন্তব্য আমাদের সামনে, তখন মানে যদি আমি ধরেও নেই তর্কের খাতিরে যে বিএনপি বড় দল হিসেবে তারা যেহেতু মনে করছে তারা ক্ষমতায় আসবে, সুতরাং সেই জায়গায় যদি ধরেও নেই যে বিএনপি ক্ষমতায় আসবে, সেখানে আসলে জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা যতটুকু লেখা আছে, অবশ্যই আমার সহ এবং সাধারণ মানুষেরও সংশয় আছে, কারণ তারা কিন্তু নিজেদের এক ধরনের বিরোধী অবস্থানে নিজেদের নিয়ে গেছে। মানুষকে সব জায়গায় টেনে নিয়ে আসাটা ঠিক না। আমি একটি স্পেসিফিক প্রশ্ন করতে চাই, সেটি হলো যে জুলাই অভ্যুত্থানকে বিএনপি মানে ধারণ করে কিনা। আসলে মনিরা শারমিন বিভিন্নভাবে আমি সাতখণ্ড রামায়ণপুরে সীতারামের মাসি, 15 বছর আন্দোলনের এবং একটা ফসল হচ্ছে 15 বছর আন্দোলনের ফসল জুলাই আগস্টের অভ্যুত্থান। এটাকে আমার অসম্মান করার কোনো সুযোগ নাই, এটাকে আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং এই আত্মত্যাগকে অমর্যাদা করারও আমার কোনো সুযোগ আমার নাই রাষ্ট্রের নাগরিক হিসেবে। তাহলে জুলাই সনদ নিয়ে কেন? আচ্ছা, জুলাই সনদ এখানে যা আছে, এখানে সমস্যাটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল। আমি তো বারবার এক কথাই বলছি যে সালাউদ্দিন সাহেবের, উনি ওখানে গেছেন প্রতিনিধিত্ব করতে, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, উনার বক্তব্যে স্পষ্ট, বুঝতে কারো তো সমস্যা হয়নি যে এখানে অনেকগুলো কিছু ছিল না, আবার যেগুলো ছিল না সেগুলো ইনক্লুড করা হয়েছে, আর যেগুলো ছিল সেগুলো কর্তন করা হয়েছে। তাহলে সংযোজন, বিয়োজন, কর্তন, এটা নিয়ে ওনার আপত্তি আছে। আমার কথা হচ্ছে জুলাই সনদ নিয়ে কোনো ঐক্যমত যদি না হতো তাহলে মানিক বা এভিনিউ যে বিএনপি তো ওখানে স্বাক্ষরটা দিত না, বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব দিতে থাকতো। কিন্তু এখানে সরকার করলো কি, একটা বাজে কাজ করলো, ঐক্যমত কমিশন একটা বাজে কাজ করলো, যে ওই যে কিছু সংযোজন, বিয়োজন আর কর্তন আলোচনার টেবিলে বসে সর্বসম্মতিক্রমে আমার যেটুকু ঐক্যমত আছে সেটুকু ঐক্যমত দেখাতে হবে, আমার যেটুকু নোট অফ ডিসেন্ট আছে সেটা নোট অফ ডিসেন্ট থাকতে হবে। ইভেন আপনি সর্বোচ্চ আদালতের জাজমেন্টও দেখবেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে জাজমেন্টটা হলো, সেই জাজমেন্ট ধরেন শর্ট নোটে যা ছিল ব্রড নোটে তা ছিল না। ওইখানে একজন বিচারপতি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মতামতে, তার পক্ষে কিন্তু মানে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মতামত দেন, সেইখানে ওখানে তারটা মতামত যে সে পক্ষে দেন যে না এটা থাকা দরকার, সেখানে কিন্তু সেভাবেই ছিল। তো এখন আমি যেটা বললাম সেটা নাই, যেটা বললাম না সেটা আছে। তো জুলাই সনদটাকে বিতর্কিত কে করলো? ঐক্যমত কমিশন করলো। কে করলো? বর্তমান সরকার করলো। এখানে বিএনপি কেন বিতর্কিত করবে? আমি তো এখনো বলছি যে জুলাই আগস্টের অভ্যুত্থানকে অস্বীকার, অসম্মান, অশ্রদ্ধা করার বিন্দুমাত্র মনোবৃত্তি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার নাই। আর সেখানে বিএনপির তো আমি কোনো প্রকার এই ব্যাপারে কোনো নেগেটিভ কোনো মতামতই কিন্তু দেখিনি, প্রথমত। দ্বিতীয়ত যে ব্যাপারটা
যে সব এই যে গণভোট, আমি আমার জীবনে একবার গণভোট কিন্তু পাইনি। রাষ্ট্রপতি জিয়ার সময় গণভোট হানা যে আমাকে চান কি চান না। আপনি এখন এখানে বলেন 2টা 3টা কি 4টা যদি লেখা থাকে, বাংলাদেশের মানুষ অক্ষর জ্ঞান সম্পন্ন কয়জন? আমি তো অধিকাংশ রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি খেটে খাওয়া মানুষ মোবাইল নাম্বার সেভও করতে জানে না, বাটন টেলিফোনে ওই লাস্টের নাম্বার কার কত এটা মনে রাখে তারা। এবং এখনও টিপসই দিয়ে তারা জমি রেজিস্ট্রি করে, রেজিস্ট্রি অফিসে আপনি যেয়ে দেখবেন। আমি লয়ার হিসেবে ওকালতনামা পাই টিপসই দিয়ে, অনেকেরই স্বাক্ষর জ্ঞানও তার নাই। তো এখানে শুধু জনগণের কথা আমি বললাম, তো জনগণকে তো মোটিভেশন করতে হবে যে আমার গণভোট, আমার উচ্চকক্ষে পিআর, আমার হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগুলোর সাথে কি বাংলাদেশের মানুষ জানে না? কিন্তু সেটাই বলছিল যে আপনারা সেই জায়গাতে না গিয়ে পুরো জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কোথায় করা হলো বিরোধিতাটা, কোথায় করা হলো? এখন এই যে বক্তৃতা বিবৃতি ফেসবুকে যেগুলো ছাড়ে, এটা মাঝখানেরটা বাদ দেয়, সামনেরটা বাদ দেয়, একটুখানি কোথায় কি করে, এটা কি আমি পত্রপত্রিকাতে এরকম কোনো কিছু দেখি না। জালাল আবেদিন ফারুকের কথা বোনেরা বললো, কোন মিটিংয়ে কোথায় কি বলছে ভাই এটা আমার জানা নাই। তবে আমি জুলাই সনদ, 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন এবং সর্বপ্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু এখানে নাই। এবং এগুলোর সাথে এক একটা অস্তিত্ব জড়িত। 71-এ মুক্তিযুদ্ধ না হলে আমি ভূখণ্ড পেতাম না, ভূখণ্ড না পেলে সার্বভৌমত্বের প্রশ্ন আসতো না, সার্বভৌমত্ব না পেলে আমি রাজনীতি করতে পারতাম না, রাজনীতি করতে না পারলে রাজনৈতিক দলের সৃষ্টি হতো না, এই গণ অভ্যুত্থান হতো না, জনগণের প্রতিনিধিত্ব আমি করতে পারতাম না, আপনার এই গণ অভ্যুত্থানও হতো না, আর ফ্যাসিস্ট শেখ হাসিনাও হতো না। এখন আমাদেরকে বলছে যে 5 বছর আমরা স্বৈরাচার, আবার 5 বছর তারা স্বৈরাচার, এরকম করে আমাদেরকে কারা বলছে? এই তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক তো অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা দীর্ঘদিন ব্যাপক বলে আসতেছে যে আমরা 2 দল হচ্ছে স্বৈরাচার। আচ্ছা, এখন ওনারাই তো স্বৈরাচারী আচরণ করছেন, কারণ ওনারা মাছের ভাগার মতো করে ঐক্যবাদ কমিশনের সুপারিশ গুলো ওনারা দিয়েছেন। একটু যদি আমাকে সুযোগ দেন, আমি আরো একটি বাক্য এটার সাথে যুক্ত করে দিতে চাই। এরকমই আর একটি বাক্য যে এই দুটি দল নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে মিলিয়েই আজকে সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, তিনি সহকারী সেক্রেটারি জেনারেল জামাতের, বলেছেন যে ভারতের অতিরিক্ত দালালি যেসব দল করেছে তাদের এখন ভরাডুবি হয়েছে এবং এই ভারতের দালালি করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে এবং আসলে তারা ইঙ্গিত করেছে বিএনপির দিকেও, যে বিএনপিকে সবলকে সব শালাকে ছেড়ে দিয়ে গ্রে শালাককে ধর, একটা প্রবাদ আছে। এখন এনসিপিও যা বলে বিএনপিকে উপলক্ষ করে বলে, জামাত ইসলামও যা বলে বিএনপিকে উপলক্ষ করে বলে, অন্তর্বর্তীকালীন সরকাররাও যা বলে বিএনপিকে উপলক্ষ করে বলে, এবং যত ব্যঙ্গাত্মক সব বিএনপিকে উপলক্ষ করে কিন্তু বলে। এখন বিএনপিকে উপলক্ষ করে বলার কারণটা কি? এটা প্রথম কারণ আমি যেটা মনে করি জেলাসিটা কোথায়, যে বাংলাদেশের সর্বোচ্চ সময় এই সংগঠনটা সরকারি দল এবং বিরোধী দল দুটাতে জায়গায় দায়িত্ব পালন করে আসছে। তো আবার এই দলের প্রতীক নিয়ে জামাত ইসলাম দীর্ঘদিন যাবৎ ভোট করছে, 2001 সালে নির্বাচন করছে, লাস্ট 2018 সালেরও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। এই দলটার কাছে তারা 2টো মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছে, এই দলটার কাছ থেকে তারা ধানের শীষ প্রতীক নিয়ে কয়েকজন এমপিও হয়েছেন। এখন স্বাভাবিক কারণে এখন এই দলটা তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় গেছে, রাষ্ট্রীয় ক্ষমতায় তারা আসতে চাচ্ছে। তো রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাইলে পূর্বে রাষ্ট্রীয় ক্ষমতা থাকা দলটি কোনটি, কিংবা আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সর্ববৃহৎ দল কোনটি, তো সেটা বিএনপি আসছে। স্বাভাবিক কারণকে বিএনপিকে উপলক্ষ করেই সবাই কথা বলবে, এটাই স্বাভাবিক। মানে কোনো যুক্তি নেই, কোনো যুক্তিহীন। আর বিএনপি ধৈর্যের সাথে সেটা চামড়া মোটা করে সময় পার করে নির্বাচনের দিকে যাওয়ার চেষ্টা, আপনাদের চামড়া কতটা মোটা? আসলে চামড়া তো অনেক মোটা, চামড়া অনেকটা মোটা হলে হাসিনার এত গাল ছ্যাঁচড় বাজে কথা, খারাপ কথা, ওবায়দুল কাদেরের এত খারাপ কথা, বাজে কথা কিভাবে সহ্য করলাম 15 বছর বলেন? এখন আওয়ামী লীগকেও আপনারা পাশে রাখতে চাচ্ছেন, বিভিন্ন নেতারা বলছেন। শুনেন, এইখানে হচ্ছে সমস্যা, যে এই যে বললো না আওয়ামী লীগকে প্রথমে মাফ করে দিল কে? জামাত ইসলামের আমির, যে ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা। তাহলে বাংলাদেশে এই যে ক্ষমতায় আসার গেট আপটা কে দেখালো? জামাত ইসলাম দেখালো, যে উনি সরকার প্রধান, উনি ক্ষমা করে দিলেন। আচ্ছা, উনাকে ক্ষমা করার ম্যান্ডেটটা কে দিচ্ছে? আর উনি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কে? আমি শাস্তি দেওয়ার কে? আমি চাইতে পারি,
অপরাধের শাস্তি হোক নিরপেক্ষভাবে, এটা আমি চাইতে পারি রাষ্ট্রের কাছে এবং বিচার ব্যবস্থার কাছে আমি চাইতে পারি। কিন্তু আমি তো ডিকটেট করে বলে দিতে পারি না যে ওকে ফাঁসি দাও, ওকে যাবজ্জীবন দাও। তাহলে হাসিনার আদালতের সাথে বর্তমান সরকারের আদালতের পার্থক্যটা কি থাকলো? হাসিনার আদালত কি করতো? আগেই পোস্টার করে যাকে ফাঁসি দেওয়ার ইচ্ছা, গণজাগরণ মঞ্চ, ফাঁসি দিয়ে ফাঁসির দড়ি দিয়ে গলায় পেঁচায় গণজাগরণ মঞ্চ যুদ্ধ অপরাধীর বিচারের বিষয় নিয়ে। এছাড়া আমাদেরকেও গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে দেখাইছে, বেগম জিয়াকেও দেখাইছে, জনাব তারেক রহমান সাহেবকে গলায় ফাঁসি দিয়ে দড়ি দিয়ে পোস্টার করা তারা দেখাইছে। তাহলে তাদের মনোবৃত্তিটা কি করলো? ওই পোস্টার হওয়ার সাথে সাথে কি হলো, বিচারকদেরকে পৌঁছায় দিল আমার ডিজায়ার হচ্ছে এইটা, এবং সেই ডিজায়ার মাফিকই কিন্তু বিচারকরা বিচার করতো। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা যে সরকার, তার মন্ত্রিপরিষদ এবং তার বিচারপতি সর্বোচ্চ আদালতের একসাথে পলাতক হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু নাই। খতিব পর্যন্ত পলাতক হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক বাংলাদেশে, কে এরকম অপরাধ করুক আর এইভাবে বিতাড়িত হোক, এটা তো বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যাশা না। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। অবশ্য আমরা এটাও দেখেছিলাম যে পালিয়ে যাওয়ার মাত্র 3 দিন আগে প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না। আবার মনিরা যেটা বললো যে দুদককে আর ইয়েকে আমরা মানবাধিকার, আমরা বিরতি থেকে ফিরে আসি। তাহলে মনিরা, আপনার কাছেও প্রশ্ন থাকবে যে কথাগুলো বলেছেন যে এনসিপি অযৌক্তিকভাবেই আসলে বিএনপিকে এই প্রতিহিংসার কারণে এই প্রশ্নের উত্তর দিবেন নিশ্চয়ই। আমাদের সঙ্গেই থাকুন, আমরা 1 মিনিট পরে ফিরছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে মনিরা শারমিন, আমি আপনার কাছে আসতে চাই যে আসিফ আশরাফি পাপিয়া শেষ পর্যন্ত বলল যে বিএনপির চামড়া অনেক মোটা, তারা মোটা চামড়ায় ধারণ করেছেন কারণ আপনারা প্রতিহিংসা এবং অযৌক্তিকভাবে বিএনপিকে দোষারোপ করতে পছন্দ করেন, এবং একই সাথে জামাত ইসলামী অন্য দলগুলো। দেখেন, চামড়া মোটা কিনা সেটা তো আসলে সময় বলে দিবে, কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা আসলে 5 আগস্ট পরবর্তী সময় মানে বিএনপিকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করবে বলে আমরা ভেবেছিলাম, এবং এই সংস্কার প্রক্রিয়াতে বিএনপি অনেক বেশি আপার হ্যান্ডে থাকবে, এবং যেহেতু বড় দল সেহেতু সেই দায়িত্বটা সে নিবে এই মানে রাষ্ট্র পুনর্গঠনের, সেটা আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা হতাশ হয়েছি। এবং দেখেন, এই যে নোট অফ ডিসেন্ট আপা আমার থেকে অনেক ভালো জানবেন, উনি আইনের মানুষ। সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট তো আসলে কি, এটা আসলে যখন আমরা আলোচনাও করছিলাম ঐকমত্য কমিশনে, এটি তখন স্পষ্টভাবে এটি বলা হচ্ছিল যে ঠিক আছে, যে দলগুলোর আপত্তি আছে সেগুলো আমরা লিখে রাখলাম, এটা সহই এটা হচ্ছে আমরা সুপারিশ করব। সুতরাং এটি মানে কিন্তু এরকম না যে আমার নোট অফ ডিসেন্ট থাকলো মানে ওটা বাতিল হয়ে যেতে হবে। সুতরাং এইটা পরবর্তীতে কিন্তু এই যে আকার ধারণ করলো যে আমার নোট অফ ডিসেন্ট আছে মানে ওই বিষয়টা থাকবে না। তো এটিতেও এক ধরনের আমি যদি বলি যে ধরেন সংখ্যাগরিষ্ঠ দলগুলো যখন বললো যে না এটাতে আমরা রাজি, এটা আমরা মানি, এবং 2-4টি দল যখন বলছে শুধুমাত্র তারা যদি ওই ক্ষমতার মানে বড় দল হিসেবে নিজেদের দাবি করা এবং ক্ষমতাবান হিসেবে দাবি করা, সেজন্যই আসলে তাদের কথা মানতে হবে, এবং এটি না মানলেই আসলে সরকারের প্রতি তারা বিষোদ্গার করছে আমরা দেখছি। তো সেটা যদি হয় তাহলে সেটা আসলে মানে কিভাবে বড় দল হিসেবে তারা নিজেদের দাবি করেন এবং ভবিষ্যতের যে রাজনীতি কেমন হবে তারা মানে আসলে ক্ষমতায়, সেটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, এই যে আমি যদি বলি মেজর জিয়া কিন্তু যখন গণভোট হয়েছে তখন কিন্তু একটা লাইনে এই গণভোটটা হয়েছে। প্রশ্ন তো একটাই থাকে, প্রশ্নটা কি ছিল, জিয়াউর রহমান যখন গণভোট করেন তখন তিনি কিন্তু মেজর না, তিনি জি এক্স্যাক্টলি। কিন্তু দেখেন উনি যখন গণভোট করেন তখন কিন্তু একটা প্রশ্ন ছিল যে জিয়াউর রহমানের উপরে আস্থা আছে কিনা, এবং তার ঘোষিত কর্মসূচি এবং অনুষ্ঠিত নীতি 19 দফা কর্মসূচি। সুতরাং দেখেন এখানেও কিন্তু 19 দফা ছিল, সেটি নিয়ে কি রাজনীতিবিদরা মাঠে যায়নি? প্রথম সংস্কারটা কিন্তু বিএনপি করেছে, মানে বাংলাদেশের মধ্যে অবশ্যই প্রথম সংস্কার, এখন আমরা যেটা করছি। হ্যাঁ একদম, দেখেন আপনি ওখানে সেখানে রাজনৈতিক পুনর্গঠন থেকে শুরু করে জাতীয়তাবাদ এবং
বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক পুনর্গঠন সবই কিন্তু সেখানে ছিল। কিন্তু সেই দলটি আমাদের মানে দুঃখের বিষয়, আমরা যখন হতাশ হই, আমরা কেন হতাশ হই জানেন? যে এইরকম ঐতিহ্যবাহী যে দলটি, যেই দলের ঐতিহ্যই সংস্কারপন্থী দল হিসেবে নিজেদের ইস্টাবলিশ করার সেই দলটি আজকে এসে সংস্কার হবে কিনা এবং আলু চাষির সাথে গণভোট মেলানো এবং জুলাই সনদের সাথে না ভোটের কথা, মানে না ভোটের ক্যাম্পেইন করা, এই বিষয়গুলো চলে আসছে। এটি কিন্তু আসলে সাধারণ মানুষ এক্সপেক্ট করে না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে শুধুমাত্র দেখেন এই যে গণ অভ্যুত্থানকে আপা বলতেছেন যে 17 বছরের গণতান্ত্রিক যে তাদের আন্দোলন, সেটার এক ধরনের ফসল হিসেবে দেখেন। আমি বহু জায়গায় বলেছি যে এই শহীদ যারা হয়েছে গণ অভ্যুত্থানে, তাদের মধ্যে কিন্তু তারা ডিভাইড করেছে। প্রথম 427 জন শহীদ তাদের আছে এবং ওয়াসিম থেকে শুরু করে আরও অনেকগুলো নাম আসবে এখানে। আপনি ওয়াসিমের পরিবারের কাছে একটু জিজ্ঞেস করতে বলেন তো, বিএনপির যারা আছে দায়িত্ববান এবং রিসেন্টলি মুগ্ধর ভাই স্নিগ্ধ তাদের দলে যুক্ত হয়েছে, তাদের রাজনীতিতে যুক্ত হয়েছে, তাদের কাছে একটু জিজ্ঞেস করেন তো যে এই জুলাই সনদটা বাস্তবায়ন প্রয়োজন কি প্রয়োজন না। আপনি তুলিয়াপাকে জিজ্ঞেস করেন তো যে যার ভাই এই আয়নাঘরে গুমের শিকার তার সংগঠনটি এই অভ্যুত্থানের পেছনে অন্যতম একটি শক্তিশালী মায়ের ডাক। সুতরাং তাকে একটু জিজ্ঞেস করেন তো, এবং সে বিএনপির প্রতিনিধিত্ব করে, তাদেরও তো আসলে এই ব্যাপারটি বলা উচিত যে এই দলের মধ্যে যদি আসলে নিজেদের দলের মধ্যে একটা যদি সংস্কার না হয়, তাহলে কিন্তু সেই দলটির সাথে যারা জড়িত তারাও কিন্তু এখানে অনেক বেশি হতাশ হবেন। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে জুলাই সনদ এবং এই যে বাংলাদেশের যে পরিবর্তনের যে একটা সুযোগ আমরা পেয়েছি, এখানে সকল রাজনৈতিক দলের কিন্তু আন্তরিক হওয়া খুব প্রয়োজন। এই ডিভাইডেশন কিন্তু আমরাই ক্রিয়েট করছি, আমরা যতই আসলে একে অন্যকে দোষ দিই। শেষ মুহূর্তে চলে এসেছি, আসিফ আশরাফি পাপি একদম শেষ প্রান্তে। এখানে হচ্ছে কি, মনিরা যে দুটো কথা প্রথমে বললো যে মানে মানবাধিকার কমিশন আর দুদককে একটা প্রাতিষ্ঠানিকভাবে আলাদাভাবে ইয়ে করা, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করা, এই সরকার প্রথম থেকে তো এই দুটো জিনিসের প্রতি সবচেয়ে বেশি অবহেলা। আপনি 1/11 দুদককে দেখেন আর এরাদের দুদককে দেখেন, বাংলাদেশে যে পরিমাণ টাকা প্রতি বছর 72,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং যে এক একজন মন্ত্রী এমপিদের সম্পদের পাহাড়, সেই হিসাবে দুদক একটা অকার্যকর। এবং ওই সরকারের সাথে কোথায় এই সমস্ত আওয়ামী লীগের নেতার এবং অপকর্ম ব্যবসায়ীদের কোথায় যে একটা অন্তর্নিহিত অবস্থা থেকে একটা দুর্বলতা আছে, যে বিচার আচার প্রক্রিয়া কিন্তু তারা সেভাবে 1/11 যেভাবে চললো সেভাবে কিন্তু চালালো না এবং কোনো ক্রেজি হলো না। আল্লাহ রসুলের নাম নিয়ে এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তারা স্মুথলি বর্ডার পার করে অন্য দেশে চলে গেল নিরাপদে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার কোনো কিছুতে কোনো কিছু করলো না। তাহলে এটা একটা চরম ব্যর্থতার পরিচয় তারা দিচ্ছে। এখন বড় দল হিসেবে মনিরা যদি মনে করে যে মনিরারা যা যা বলবে সব কিছুতে মনিরাদেরকে আমরা সমর্থন দিয়ে দেবো, এটা আশা করাটা ঠিক না। এটা গণতন্ত্রের বিউটি হচ্ছে দ্বিমত থাকবে, একমত থাকবে, বিরোধ থাকবে, আবার একসাথে আমরা বসবো, উঠবো, খেলবো। কিছু বিষয়গুলোতে তো কিছু বিষয় তো ইউনিক হবে, যেমন মুক্তিযুদ্ধের বিষয়ে তো আমরা কোন দল বাইরে যাওয়া দ্বিমত নাই। জুলাই সনদের ব্যাপারে আপনারা সেইভাবে ঐকমত না, ঐকমত কোথায় হয় নাই দেখেন। আপনারা 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেই ব্যাপারেও আমার দল কিন্তু সবচেয়ে বেশি যেগুলোকে মনে করা হচ্ছিল যে বিএনপি এগুলোতে ঐকমত হবে না, সেগুলো কিন্তু ঐকমত হয়েছে। যেগুলোতে ঐকমত হয়েছে সেটার প্রসঙ্গ কিন্তু নাই। এখন যেটাতে ঐকমত আমি হই নাই, যুক্তিসঙ্গত আলোচনা করে প্রিন্টের কাগজ উপস্থাপন করে কেন আমরা ঐকমত হতে পারছি না সেইগুলা উপস্থাপন করা আছে। কিন্তু সেইগুলা কোন কোন বিষয়ে ঐকমত হলাম আর কেন কোনটা হতে পারলাম না, এটা ডিটেলস আলোচনায় কিন্তু যাওয়া যাচ্ছে। করে না কেউ, এনসিপিও করে না, জামাত ইসলামও করে না। এখানে স্টেটের এরা ঐকমত চায় না, এরা জুলাই সনদ মানে না, এরা জুলাইয়ের প্রতি এরা সম্মান শ্রদ্ধা দেখাচ্ছে না। 1400 জন যে মারা গেছে, ঠিক আছে, আপনি যদি মনে করেন মনিরা যে আমাদের একটা লোক মরেনি, নাই আমাদের সাথে, না ওয়াসিম তো ছাত্র দলের, ঠিক আছে, আমাদের কেউ এটার ভিতর নাই, এটা যদি আপনি মনে করে থাকেন তো মনে করেন। কিন্তু এই বাংলাদেশে 15 বছর থেকে ত্যাগ তিতিক্ষা আন্দোলন বারবার করা হয়েছে কিনা বলেন, কিন্তু প্রশাসনের নিরপেক্ষতার অভাবের কারণে কোনো আন্দোলন পরিপূর্ণভাবে রূপ লাভ করতে পারেনি। একমাত্র জুলাই আগস্টে সামরিক বাহিনী নিরপেক্ষতার কারণে এবং ভিন্ন প্ল্যাটফর্ম কোনো কিছু আমরা করতে গেলে তো জামাত বিএনপি বলে ঘটনার শুরুর আগেই তো আমাদের শেষ করে দিত। এই একটা জায়গা নিরপেক্ষতার কারণে না, এটা তো বিএনপির স্ট্র্যাটেজিও ছিল। আমরা স্ট্র্যাটেজি ছিল যে আমরা যারা একবার যদি বিএনপি যেহেতু স্ট্র্যাটেজি নিয়েছে, তার মানে তো সে আন্দোলনে আসলে অংশই নিয়েছে। হ্যাঁ, অংশ নিয়েছে। তো এইখানে আমরা ফেস ভ্যালু আছে, পরিচিত আলাদা, আমরা কেউ যাইনি।
যাইনি, আমরা দূর থেকে সব কিছু আমরা করেছি, কিন্তু আমরা সম্মুখ সারিতে থাকিনি। তার অর্থই না যে আন্দোলনের প্রতি আমরা শ্রদ্ধাশীল নই। এখন 2-4টা বিষয় আপনার দ্বিমত, এইটা নিয়ে জুলাই সনদকে মানছি না, জুলাই সনদকে অপমান করছি, বিতর্ক করছি, আসলে এটা হয় কি অপব্যাখ্যা হয়ে যায়। অনুষ্ঠানে যেগুলাতে ঐক্যমত হচ্ছে সেগুলো স্পেসিফিক বলবেন, যেগুলাতে হয়নি স্পেসিফিক বলবেন। জুলাই সনদকে মানছি না বললে পাবলিকের কাছে বিএনপি সম্পর্কে মেসেজটা কি যাচ্ছে? রং মেসেজ দেওয়া হচ্ছে। তো এগুলা বাস্তবিক অর্থে কি তাই? তাহলে আমি স্বাক্ষর কিসে করলাম? সনদ যদি আমি না মানি স্বাক্ষর কিসে করলাম? আচার অনুষ্ঠানে কোথায় গেলাম, কিভাবে গেলাম? তাহলে একজন তো গেলই না, এর আগেরটাতে অর্ধেক গেল বেড়াতে, আর এবার তো পুরোটাই যায়নি স্বাক্ষরে। তা আমরা তো গেলাম, তাহলে আমাদের লাভ কি হলো? পাবলিক তো দেখছে আমরা স্বাক্ষর দিছি, অনুষ্ঠানে গেছি, এগুলা কথার তাহলে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের সময় শেষ। খুব প্রাসঙ্গিক একটি চলচ্চিত্রের কথা দর্শক আমি বলতে পারি, সেটি হীরক রাজার দেশে। সেখানে প্রত্যেকটা ডায়লগ ছিল খুব অদ্ভুত। যেমন একটি ডায়লগ হলো, এরা যত জানে এরা তত কম মানে। অর্থাৎ জনগণকে পড়ালেখা বন্ধ করে দিতে বলল হীরক রাজা, এবং মানুষকে যত জানানো যাবে, যত শিক্ষিত হবে, তত হীরক রাজাকে তারা কম মানবে। এটি এত সমসাময়িক একটি বিষয় নিয়ে সত্যজিৎ রায় এই চলচ্চিত্রটা করেছিল, এবং এই জায়গাটি আসলে বাংলাদেশের রাজনীতির সঙ্গে মেলে কিনা আমি জানি না, এটা প্রশ্ন তুলতে পারি। আর আমি জানি না বিএনপি এনসিপিকে কোনো দাসখত লিখেছিল কিনা যে অভ্যুত্থানের পরে সব কিছুতেই বিএনপি খুব দায়িত্বশীল ভূমিকা রাখবে, বা এনসিপিও কেন চিন্তা করছে যে জিয়াউর রহমানের সেই সময়ের বিএনপি আর এখনকার বিএনপি একই রকম হবে এবং তারা খুব দায়িত্বশীল হবে, বা বিএনপিও এই 17 বছরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে দায়িত্বশীল লোকের সংখ্যা বেশি হবে। এই ধরনের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে নিশ্চয়ই দলগুলো একটি জায়গায় আসবে, ঐক্যমতের জায়গায় আসবে, যে গণতন্ত্রটা আসুক এবং সেইভাবে সাধারণ জনগণের জন্য দেশটি যেন আসলেই নতুন বাংলাদেশ হয়। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।